নবারুণ ভট্টাচার্যের সেই শব্দগুলো, এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ নয়। কেন বিস্তীর্ণ শ্মশান বলছি? উত্তরপ্রদেশ কিংবা বিহার থেকে যে মারাত্মক ছবি আমাদের সামনে এসে পৌঁছচ্ছে, তাতে দেখতে পাচ্ছি কিংবদন্তি ঘেরা সেই যমুনা নদী কিংবা পুণ্য সলিলা গঙ্গা, তার ধারে অথবা যমুনা দিয়ে ভেসে চলছে কোভিড রোগীদের অর্ধদগ্ধ দেহ। হ্যাঁ, আমাদের এই দেশে। অনেকে বলছেন যে নিউজ চ্যানেলের এই কঠিন সময়ে উচিত গান বাজনা, মেলা, খেলা, ফুল পাখি ইত্যাদি দেখানো। বিশ্বাস করুন, আমরা তা বিশ্বাস করি না। আমরা মনে করি আমাদের দায়বদ্ধতা শুধুমাত্র আপনাদের কাছে, আমাদের কোটি কোটি দর্শকদের কাছে। তাই এই সময় সঠিক ছবিটা একেবারে আয়নার মতো আপনাদের সামনে মেলে ধরাটা, তুলে ধরাটা আমাদের পবিত্র কর্তব্য, এবং সেই কর্তব্য থেকে আমরা কোনোভাবে বিচ্যুত হতে পারি না। পাশাপাশি আমরা বিশ্বাস করি যে এই সিস্টেমের, এই রাজ্যে যে সিস্টেম চলছে, সেই সিস্টেমের মধ্যে প্রচুর ডাক্তারবাবু, নার্স, স্বাস্থ্যকর্মী, ফ্রন্টলাইন ওয়ারিয়াররা, প্রশাসনের বড় অংশ, তারা প্রাণপাত করছেন সিস্টেমটাকে ঠিক রাখার জন্য, এবং সেই জন্য এই সিস্টেমটা থেকে যেটুকু আমাদের কাছে সহায়তা এসে পৌঁছচ্ছে, সিস্টেমটা চলছে, তাদের জন্য এই কঠিন সময় অবশ্যই তাদের কুর্নিশ। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমি বলেছিলাম যে প্রতিদিন যারা ভালো কাজ করছে, পাশাপাশি সেই ভালো খবরটা তুলে দেখাবো, এবং ব্যতিক্রমহীনভাবে প্রতিদিন তুলে ধরছি, আজও ধরবো। কিন্তু পাশাপাশি আমাদের এই রাজ্যেও যখন দেখি, একেবারে সরাসরি ক্যামেরার সামনে বানানো অভিযোগ নয়, একেবারে পুলিশে কমপ্লেন হয়েছে রেমডেসিভিরের কালোবাজারি নিয়ে। আরটিপিসিআর টেস্ট, অ্যাম্বুলেন্স, শবদেহ যে গাড়িগুলো নিয়ে যায়, কোভিডের সাধারণ ওষুধ, সেইগুলো যখন বেশি দামে কিনতে হয়, একটা অসাধু চক্র কাজ করে। অবশ্যই আমাদের দায়িত্ব এবং কর্তব্য তা তুলে ধরার, আজও তুলে ধরব। এবং আমরা তুলে ধরলে তবেই তো প্রশাসন জানতে পারবে, সজাগ হবে, সতর্ক হবে এবং ব্যবস্থা নেবে, নড়ে চড়ে বসবে। এটুকু আশা তো আমরা করতেই পারি। আমরা আমাদের কর্তব্যবোধ থেকে সামান্যতম বিচ্যুত হব না, আপনারা নিশ্চিন্ত থাকুন। আমি এই অনুষ্ঠান আজ শুরু করব বিহার এবং উত্তরপ্রদেশের সেই ছবিগুলো দিয়ে, যে ছবিগুলো দেখানো উচিত কিনা, কতটা ঢাকা উচিত, অর্থাৎ আমাদের টেকনিক্যাল ভাষায় মোজাইক করা উচিত, জানিয়ে দিনভর আমরা বিতর্ক চালিয়েছি। কিন্তু দেশের এবং রাজ্যের এবং শহরের সঠিক ছবিগুলো তুলে তো আমাদের ধরতেই হবে, এটাই তো আমাদের কর্তব্য। দেখুন, যমুনায় ভাসছে একের পর এক অর্ধদগ্ধ মৃতদেহ। গঙ্গার পাড়ে মৃতদেহের স্তূপ। অ্যাম্বুলেন্স থেকে দেহ নামিয়ে সৎকার নয়, ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে নদীতে। হাড় হিম করা, লজ্জায় মুখ ঢাকার এই ছবি বিহার ও উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশের হামিরপুরে যমুনায় গত কয়েকদিনে এভাবেই ভেসে উঠেছে একের পর এক লাশ। हमीरपुर जिले में यमुना पुल के नीचे करीब आधा दर्जन शव मिले हैं, जिससे लोग दहशत में हैं और संक्रमण न फैले, इसके लिए जिला प्रशासन को अवगत करा रहे हैं। लगातार मैं दिखा सकता हूं कि यमुना पुल के नीचे किस तरह से शव पड़े हुए हैं। एक शव पानी में तैर रहा है तो कोई कुछ दूरी पर तैर रहे हैं, और एक शव जो है तो वो अध जला हुआ पड़ा हुआ है। आखिर ये शव आए कहाँ से? বিহারের বক্সারে গঙ্গার পাড়ে সংক্রমিতদের দেহ কার্যত দায়সারাভাবে সৎকার করা হয়েছে। তার ফলে কোনো আধপোড়া দেহ পড়ে রয়েছে নদীর পাড়ে, কোনোটি ভেসে গিয়েছে মাঝ নদীতে। আর ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে কাটিহারে শেষকৃত্য তো দূরের কথা, অ্যাম্বুলেন্স থেকে মৃতদেহ ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে নদীতে। কাটিহারেই আবার করোনা আক্রান্তের দেহ পোটলার মতো করে তুলে দেওয়া হচ্ছে রিকশায়। এই ভয়ঙ্কর ছবি নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। উত্তরপ্রদেশের হামিরপুর এবং বিহারের বক্সারে নদীতে এভাবেই একের পর এক দেহ ভেসে ওঠায় নীতিশ, বিজেপির জোট সরকার ও যোগী সরকারকে কাঠগড়ায় তুলেছেন এলাকার বাসিন্দারা। गांव की स्थिति भी दयनीय है। वहाँ के बच्चे बुजुर्ग सब लोग भयभीत हैं। बहुत दशा है यहाँ पर। संक्रमित लाशें बस 200 या 300 के आसपास होगी। चारों तरफ से भयभीत सब लोग है, संक्रमित होने का संभावना है। जिला प्रशासन कुछ नहीं संज्ञान लिया है। सीओ आए बोलते हैं कि देख करके चले गए कि ये सफाई कराओ, 500 रुपया डेली दूंगा मैं। क्या मतलब है? বিষয়টা তো অস্বাস্থ্যকর, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। সেটা করোনা ভাইরাসের দ্বারাই মৃত হোক আর যে কোনো মৃত ব্যক্তিই হোক, নদীর জলে ভাসানোটা সম্পূর্ণভাবে অস্বাস্থ্যকর। যে কোনো ব্যক্তিই বলবে সেটা জলের জন্য দূষণ, কারণ বিভিন্ন জায়গায় নদীর জলকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করে থাকি, অনেকে স্নান করেন পর্যন্ত নদীর জলে, সুতরাং সেটা অস্বাস্থ্যকর। যত্রতত্র দেহ ছড়িয়ে থাকার এই ভয়ঙ্কর দৃশ্য সামনে আসার পর বিহারের এনডিএ সরকারকে কড়া ভাষায় আক্রমণ করে লালু পুত্র তথা বিহারের বিরোধী দলনেতা টুইট করে বলেছেন,
বিহারের বক্সারে শতাধিক মৃতদেহ গঙ্গায় ভাসছে। এর থেকেই বোঝা যায় পরিস্থিতি কতটা ভয়াবহ। সরকার এখনো বাস্তব পরিস্থিতি স্বীকার করছে না। ডাবল ইঞ্জিন সরকার ফেল করেছে, তাই গ্রামেও ছড়িয়ে পড়েছে করোনার সংক্রমণ। হাসপাতাল থেকে শ্মশান কোথাও জায়গা নেই। এদিকে ধাপায় সার দিয়ে ফেলে রাখা মৃতদেহের ছবি সামনে আসার পরই সমাজের বিভিন্ন স্তর থেকে অনুরোধ করা হয়েছিল দেহগুলিকে একটু সম্মানের সঙ্গে শেষ বিদায় জানানোর জন্য। যেহেতু মৃতের সংখ্যা বাড়ছে, শ্মশানে কিংবা কবরস্থানে যে ছবিটা, সেটা সংবেদনশীল মনকে বিশ্বাস করুন চুরমার করে দেয়। আমার সদ্য স্বজন বিয়োগ হয়েছে বলে নয়, আমার প্রার্থনা আমাদের প্রত্যেকের তরফ থেকে যারা এই বিষয়টা দেখেন যে একটু শ্রদ্ধার সঙ্গে, একটু যত্নের সঙ্গে কি অন্ত্যেষ্টির একটু ব্যবস্থা করা যায়, এই আবেদন রইল। এই আবেদন ছাড়া আমরা কি বা করতে পারি। সর্বনাশা করোনার দ্বিতীয় ধাক্কায় বেসামাল ভারত। তারই মধ্যে উত্তরপ্রদেশ এবং বিহারের এই হাড় হিম করা ছবিগুলি দেখে একটাই প্রশ্ন মনে জাগে, যারা এই ধরনের আচরণ করে চলেছে তাদের কি সভ্য বলা যায়? এটাই কি সুপ্রশাসনের নমুনা? এবিপি আনন্দ। যমুনা বা গঙ্গা, আমার সেই গ্রিক মিথোলজি মনে পড়ছে, যেখানে 6 নদী, মৃতের নদী, যে নদী পার হয়ে আত্মাদের পরপারে ওপারে যেতে হয়। আমি বলছি যে গঙ্গা যমুনার একটা চেনা চেহারা পাল্টে গেল, অত্যন্ত অমানবিক ছবি, হৃদয় ভেঙে দেওয়ার ছবি। এটা তো একটা দিক। আমি ডক্টর কাজল কৃষ্ণ বণিকের কাছে চেস ক্লাব ফরম্যাটে যাব। ডক্টর বণিক, আমি বলছি একটা তো মানবিকতার দিক, যে সভ্য সমাজে মৃতের সামান্য সম্ভ্রম এইটুকু পাওয়া, তার মানে আমি বলছি তাকে এইটুকু দেয়া আমরা যারা জীবিত মানুষ তাদের কর্তব্য, আমরা এইভাবে দেখতে পারি। কিন্তু এর পাশাপাশি কতটা বিপজ্জনক, কারণ যে কোভিড রোগীদের সৎকারের জন্য একেবারে সিল্ড, কার্যত প্লাস্টিক বা এখন কথা হচ্ছে যে কাপড়ে মুড়িয়ে দেওয়া যায় কিনা, একেবারে সিল্ড মরদেহ দেয়া হচ্ছে, সেইটা জলে ভেসে ভেসে চলে যাচ্ছে কোনো রকম তার ঢাকনা ছাড়া, গঙ্গার পাড়ে জমা হচ্ছে। এ তো সংক্রমণ বহুগুণ ছড়াতে পারে আজকের ভারতবর্ষের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে। ডক্টর বণিক, আপনার সময় শুরু। এ এক সভ্যতার লজ্জা। এই লজ্জা আমরা রাখবো কোথায় আমি ভাবতে পারি না। কেন এমন হবে আমি বুঝতে পারি না। প্রশাসন কোথায়? কত মানুষ আর মারা যান। আমরা তো জানি যে একজন জীবন্ত মানুষ, একজন মানুষ যিনি প্রাণ নিয়ে আছেন, আমি আপনি আমাদের তুলনায় অনেক বেশি শ্রদ্ধা প্রাপ্য, যিনি মারা গিয়েছেন আমাদের সহনাগরিক, আমাদের আত্মীয় স্বজন। তার প্রতি আমাদের এই যে সম্মান প্রদর্শন, এ সমাজ মানবে কি করে? যে নদী আমাদের পবিত্র, যে গঙ্গা জল আমরা পবিত্র জল হিসেবে পুজো অর্চনা সবেতে ব্যবহার করি, তাতে ফেলে দেয়া হচ্ছে এই যে মৃতদেহ, অর্ধদগ্ধ মৃতদেহ। এ ভাবা যায় না। সব কিছু ভুলে যান, শুধু সেই মৃত মানুষটার কথা ভাবুন। তিনি তো আমার, আপনার, আমাদের পরিবারেরই কেউ একজন। তার এই শেষ পরিণতি নিশ্চয়ই আমরা সমানভাবে শ্রদ্ধার সাথে মেনে নিতে পারি না। আর কোভিড, যে কোভিডকে নিয়ে সারা পৃথিবী আজকে আলোড়িত, সেই কোভিডের মৃতদেহ সৎকারের সুনির্দিষ্ট বৈজ্ঞানিক পদ্ধতি থাকা সত্ত্বেও এই অমানবিক কাজের সাথে যারা যুক্ত, যারা অনুমোদন করছেন, যারা করে দেখাচ্ছেন, তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ করা ছাড়া আর কিচ্ছু থাকবে না যে আপনারা একটু মানবিক হন, একটু সহমর্মিতা দেখান। জানবেন একজন জ্যান্ত মানুষের তুলনায় একজন শবদেহ, তার সম্মান কিন্তু সমাজের কাছে, আমাদের সকলের কাছে অনেক অনেক বেশি গুরুত্ব। আপনারা একটু মানবিক হতে পারেন না? কি হবে? বড়জোর একদিন একটু বেশি কাজ করতে হবে। কি হবে? আর একটু হয়তো ইলেকট্রিসিটি পুড়বে। কি হবে? আর একটু নয় সময় লাগবে। এর বাইরে তো কিছু না। এভাবে দয়া করে আমাদের নিজেদেরই আত্মীয় স্বজন, আমাদের নিজেদের কাছের মানুষকে এই অসম্মানে নিজেদের মধ্যে ডোবাবেন না। এই লজ্জা আমাদের ঢাকার জায়গা নেই। এ শুধুমাত্র বিহার বা উত্তরপ্রদেশ বলে নয়, এ ভারতবাসীর সংস্কৃতির পরিপন্থী। এই কাজে যুক্ত হবেন না। জানবেন কোভিড সংক্রামিত মানুষটা কিন্তু নানাভাবে সংক্রামিত করে। এই জল দূষণ, গঙ্গা দূষণ না, এ আমাদের সামাজিক দূষণে পরিণত করছেন আপনারা। এই সামাজিক দূষণ দয়া করে করবেন না। ধন্যবাদ ডক্টর বণিক। আমি এইখানে আজকের পরিসংখ্যানটা আপনাদের সামনে রাখবো। এই রাজ্যের গত 24 ঘন্টায় আমাদের পশ্চিমবঙ্গে সংক্রমিত হয়েছেন 19,445 জন। আমরা হারিয়েছি, মারা গেছেন 134 জন।
আমি জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়ের কাছে আসবো। জয়ন্ত, বিহারের বক্সার বা বিহারের কাটিয়ারের ছবিটা আমাদের শুধুমাত্র শিউরে উঠছি তা নয়, চিন্তিত হচ্ছি আমরা সম্পূর্ণ অন্য একটা কারণে, যে এটা কোনো বিচ্ছিন্ন ব্যক্তিগত দুষ্কর্ম নয় যে কেউ কম কাজ করবে বলে এইভাবে মৃতদেহ ভাসিয়ে দিচ্ছে, একেবারে সরকারিভাবে জেলা প্রশাসন করছে। আমি বলছি দুটো কেসেই, বিহারের বক্সা এবং বিহারের কাটিয়া, জেলা প্রশাসন দেহ সৎকার না করে, দেহ না পুড়িয়ে ফেলে দিচ্ছে। আমি বলছি সভ্য সমাজে এটা হলে কত কঠিন শাস্তি হওয়া উচিত বলে তোমার মনে হয় জয়ন্ত? প্রথমে বলবো, তুমি যখন দেখাচ্ছিলে তখন আমি দেখিনি, কারণ তখন চোখটা বুঝেছিলাম, নিতে পারছিলাম না। রোজ সকালে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ খুলতে ভয় লাগে যে না জানি কোন অতি পরিচিত অতি আপন আবার চলে গেলেন, তার খবর পাবো। এই মুহূর্তে সারা দেশে, রাজ্যসহ সারা দেশে একটা নেইয়ের সাম্রাজ্যে আমরা রয়েছি। হয় কোভিড টেস্টের পরীক্ষা নেই, পরীক্ষা হলো তো টেস্টের রিপোর্ট নেই, রিপোর্ট পজিটিভ এলে তো হাসপাতাল নেই, অ্যাম্বুলেন্স নেই, বেড নেই, মারা গেলে শ্মশান নেই, চিতা নেই। এই অবস্থা কিন্তু সারা দেশে। প্রথমে জানিয়ে রাখবো, কোভিড রিলেটেড ডেথ হলে কিভাবে সম্মানের সঙ্গে তাকে দাহ করতে হবে সেই সংক্রান্ত নোটিফিকেশন কিন্তু গত বছর বেরিয়েছিল ফেব্রুয়ারি মাসে। জীবনদায়ী ওষুধের কালোবাজারি এর সঙ্গে আরও যুক্ত হলো। অর্থাৎ আমাদের কোনো পলিসি নেই, আমাদের কোনো প্ল্যান নেই। আমার প্রশ্ন আজকে এই সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে, যে কারা এই পলিসি মেকার, প্ল্যান মেকার, তারা কি জানতেন না? ডাক্তারবাবুরা যখন বলছিলেন গত বছর প্রথম ওয়েভ এলো এবং তারপর বছরের শেষে খানিকটা রিলিফ দিল বা ইন্টারভাল দিল, তখনও কি আমরা তৈরি হতে পারতাম না? কেন আজকে আমরা ভাগ্যের দোহাই দেব? আজকে যেভাবে সাধারণ মানুষ মারা যাচ্ছেন এবং মারা যাবার পর ন্যূনতম সম্মানটুকু তারা পাচ্ছেন না, এটা একটা সন্ত্রাসবাদী আক্রমণের শামিল। হাজার হাজার মানুষ মরছে আর আমরা দেখছি। কখনো আমরা ভোট নিয়ে ব্যস্ত থাকছি, তার মাধ্যমে সংক্রমণ ছড়িয়ে দিচ্ছি, কখনো বা আমরা সুবিধা দিতে পারছি না। আজকে আমরা বলছি অক্সিজেন প্লান্ট বসাবো, কেন আমরা আগে থেকে প্রিপেয়ার্ড হইনি? এই ভয় ডাক্তারবাবুরা আমাদের বারবার দেখিয়েছেন আর আমরা রেডি হইনি। আমরা কেন ভাগ্যের দোহাই দেব? রাজ্য এবং রাষ্ট্র উভয়েই দায়ী। তাদের পলিসি মেকাররা মাইনে নিচ্ছেন, টাকা পাচ্ছেন, অথচ তারা কোনো নির্দিষ্ট পলিসি তৈরি করতে পারেননি, প্ল্যান তৈরি করতে পারেননি। এখন আমরা যে লোকটি মারা যাচ্ছে বলছি তার ভাগ্য খারাপ ছিল, কারণ আমাদের আর কিছু করার নেই। হাসপাতালে অক্সিজেন নেই, এটা ভাবা যায়? একটা দেশ যেখানে কোটি কোটি মানুষ আমরা রয়েছি, তাদের আমরা ন্যূনতম ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করতে পারিনি। আমরা বড় বড় কথা বলি, এটা আমার চূড়ান্ত রাগ হচ্ছে এবং আফসোস হচ্ছে। কেউ বলছেন, আমি যদিও বলি না, যে আমরা এই দেশে কি করে জন্মালাম। আমরা ন্যূনতম ইনফ্রাস্ট্রাকচারটা এখনো অবধি তৈরি করতে পারিনি। কি সাজার কথা বলছো? পুলিশ জানে না এই হচ্ছে, প্রশাসন জানে না কি হচ্ছে। আজকে কোন সাজার কথা বলবো? আমি শুধু বলবো, যেভাবে মানুষ মরছে এতে প্রশাসন সন্ত্রাসবাদী আক্রমণ করার মতো দায় অভিযুক্ত কেন হবেন না? এবার তুমি বুঝে নাও কি সাজা হতে পারে। একেবারে ধন্যবাদ জয়ন্ত বলছিল যে পুরোটাই কি তাহলে অদৃষ্টের হাতে? বিশ্বাস করুন, এই অনুষ্ঠান শুরু করার আগে আমি নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলছিলাম। এই প্রশ্নগুলো নিয়েই আলোচনা হচ্ছে। আগামীকাল এই সময় সেই সাক্ষাৎকার আপনাদের দেখাবো। জীবনদায়ী ওষুধের কালোবাজারির কথা জয়ন্ত বলছিল। আমি এবার যে প্রতিবেদনটা দেখাবো সেই অভিযোগটা নিয়ে পুলিশে এফআইআর দায়ের হয়েছে। এছাড়া আমাদের অন্তর্তদন্তে 8ই মে এবং 1 মে ঠিক কি উঠে এসেছে রেমডেসিভির নিয়ে, বহু আলোচিত, বহু বিতর্কিত। অনেক ডাক্তারবাবু বলেন যে এই অসুখ হলেই যে এই ওষুধটির প্রয়োজন হবে তা নয়, কিন্তু যাদের হচ্ছে তাদের নিঃসন্দেহে তাদের জীবনদায়ী ওষুধ, এবং একটা পর্যায়ে অসুখ পৌঁছানোর পর এই ওষুধটি প্রয়োজন হচ্ছে। ঠিক সেখানে কালোবাজারির অভিযোগ কতটা মারাত্মক এ বলার অপেক্ষা রাখে না। দেখুন, করোনা চিকিৎসায় ব্যবহৃত ওষুধ রেমডেসিভির নিয়ে কালোবাজারির অভিযোগ উঠছে কলকাতা থেকে জেলায়। অশোকনগরের বাসিন্দা প্রবীর চক্রবর্তী করোনা আক্রান্ত হওয়ার পর চিকিৎসক লিখে দিয়েছিলেন রেমডেসিভিরের 6টি ইঞ্জেকশন দিতেই হবে। পরিবারের দাবি, বাধ্য হয়ে দালালদের থেকে লাখখানেক টাকা খরচ করে ওষুধ জোগাড় করা হলেও রোগীকে বাঁচানো যায়নি। একজন ডাক্তার লিস্ট দিয়েছিলেন, তার মধ্যে থেকে আমি যাকে পেলাম সে বলল আপনি এই নাম্বারে ফোন করে লাভ নেই, আপনি সরাসরি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে হেলথ ডিপার্টমেন্টে যোগাযোগ করুন। তখন ওরা কিছু অক্সিজেন সিলিন্ডারের লিড দিয়ে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলেন। সিপলা বললে যে নার্সিংহোম থেকে প্রপারলি যে এটা চেয়েছে সেটা দিন। আমরা দিতে পারছি না। আমরা বলছি যে নার্সিংহোম এটা তো করেনি, নার্সিংহোম শুধু প্রেসক্রিপশন করে ছেড়ে দিয়েছে।
কাজেই আমরা ইঞ্জেকশনটা জোগাড় করতে পারিনি। সিপিএম এর কলকাতা জেলা কমিটির সদস্য বিজয়গড়ের বাসিন্দা সুব্রত দত্ত 20 এপ্রিল ভর্তি হন ইকবালপুরের এক নার্সিংহোমে। পরিবারের দাবি, নার্সিংহোম তাদের 2টি রেমডেসিভিরের ইঞ্জেকশন জোগাড় করতে বলে। বিস্তর খোঁজাখুঁজির পর বড় বাজারে এক ব্যবসায়ীর থেকে বাধ্য হয়ে 40,000 টাকা ইঞ্জেকশন কিনতে হয় তাদের। হ্যাঁ, হাসপাতালে তখন ছিল না, আমাদের রাখবে, তো ওনারা বলেছিলেন দেখুন আপনারা যদি বাইরে থেকে জোগাড় করতে পারেন। রেমডেসিভির একটা, ওটা তো আমরা তখন তো প্রচুর খোঁজার পরে একটা সোর্সে মানে পাই, ওটা 20,000 টাকা করে পড়েছিল এক একটা। 2টো কিনেছিলাম আমরা তখন। না না না, এর তো রিসিট হয় না, দেয় না। ঢাকুরিয়ার বাসিন্দা দেবাঞ্জলি ভট্টাচার্যের অভিযোগ, করোনা আক্রান্ত কাকিমার জন্য রেমডেসিভির ইঞ্জেকশনের খোঁজ করতে গিয়ে দালাল চক্রের পাল্লায় পড়েন তিনি। আমাদের কাকিমা ভর্তি ছিলেন দুর্গাপুরের একটা বেসরকারি নার্সিংহোমে, তো ওখান থেকে লিখে দেওয়া হয় রেমডেসিভিরের জন্য, তো ওখানে তো পাওয়া যাচ্ছিলই না। আমরা কলকাতায় খুঁজতে শুরু করি, তখন আমাদেরই এক দাদা একটা মেসেজ এমনি পেয়েছিল আর কি, সেটা শেয়ার করে এবং লেখা ছিল যে পার্ক স্ট্রিটে কোয়েস্ট মলের কাছে এরকম 20,000 টাকা পার ভায়াল। তো আমি এমনি ক্রস চেক করার জন্যই ফোন করি, ঠিক বলছে না মানে কি বলছে দেখার জন্য। তো তিনি একদম কনফিডেন্টলি আমাকে বলেন যে 20,000 টাকা করে পার ভায়াল, অর্থাৎ 1,20,000 টাকা 6টা ভায়ালের জন্য নিয়ে আপনি এরম জায়গায় চলে আসুন। এখন আমি সঙ্গে সঙ্গে 100 ডায়াল করি। অসাধু ওষুধ কারবারির সঙ্গে তার টেলিফোনিক কথোপকথনের রেকর্ড পুলিশের হাতে তুলে দিয়েছেন অভিযোগকারিনী। আপনি পার্ক সার্কাসে কোয়েস্ট মলের কাছে রেমডেসিভির পাওয়া যাবে বলে দেখলাম, কিছু বলতে পারেন কিভাবে কি করতে পারি? আপনি 4টের সময় তো মাল আসবে, এখন তো নেই আমাদের কাছে, একজনের কাছে আছে, সে 4টের সময় আনবে, ঠিক আছে? আমাকে একটু বলুন যে কিরকম পয়সা করে লাগবে? পার হেড পড়বে 20,000 রুপিস পার পিস। পার ভায়াল? না, একটা পার ভায়াল 20,000। আচ্ছা, মানে আমাদের 6টা ভায়াল লিখেছে, তার মানে 1,20,000। 1,20,000 আর ক্যাশে কাজ হবে। অভিযোগকারিনী দেবাঞ্জলির থেকে ফোন নাম্বার পেয়ে আমরা সেখানে যোগাযোগ করি। ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি বলেন, রেমডেসিভিরের প্রতিটি ভায়ালের জন্য 14,000 টাকা করে লাগবে। রেমডেসিভির পাওয়া যাবে আপনার কাছে? আমার কাছে নেই দাদা, একজনের কাছে আছে, ঠিক আছে? আচ্ছা, 14,000 রেট বলে তো। 14,000 এক একটা ভায়ালের? পার ভাই। আচ্ছা, এটা কিভাবে কোত্থেকে কি নিতে হবে একটু বলবেন? কোয়েস্ট মল, আপনার পার্ক সার্কাস, ঠিক আছে? আচ্ছা, কখন কিভাবে যাব? আর ও ক্যাশে কাজ করে। আপনি কোথায় আছেন এখন? আমরা টালিগঞ্জের দিকে আছি। টালিগঞ্জ দিয়ে পার্ক সার্কাস চলে আসুন, ওখানে কোয়েস্ট মল আছে, কাউকে জিজ্ঞেস করে বলে দেবে। দেবাঞ্জলিকে যেখানে আসতে বলা হয়েছিল সেখানেই আসতে বলা হয় আমাদের প্রতিনিধিকেও। গিয়ে কি আপনাকে ফোন করতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 14,000 করে পড়বে এক একটা পার ভাই। আপনার কটা লাগবে? আমার 6টা বলেছে ডাক্তার। ঠিক আছে, ক্যাশে হবে কিন্তু, ঠিক আছে? ক্যাশে করতে হবে? হ্যাঁ। মানে আমার তাহলে 84,000 লাগবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, একটা কথা বলুন, এটা ঠিকঠাক হবে তো? কারণ শুনছি আবার উল্টো পাল্টা ওষুধ। অরিজিনাল। আচ্ছা, এটা কোত্থেকে আসছে? এটা মনে হচ্ছে এটা বাংলাদেশি। এটা আর কোনো বিল টিল কিছু দেওয়া হবে না? কারণ ডাক্তার বলেছে এটা বিল না, বিল পাওয়া যাবে না কিছু। না না, কাস্টমাররা নিচ্ছে এমনি, না এখন অবধি তো কমপ্লেন আসেনি ওকেও আমাকেও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে কোয়েস্টের কাছে গিয়ে আপনাকে জানাচ্ছি। ঠিক আছে, কনফার্ম তো তাহলে? ফোন রাখার সঙ্গে সঙ্গে ফের ফোন করেন ওই ব্যক্তি। ঠিক আছে, আপনি বলে দিয়েছি, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি কোয়েস্টের কাছে গিয়ে ফোন করছি। আপনি কতক্ষণে পৌঁছাবেন? কত মিনিট? 20 আধ ঘন্টা ম্যাক্সিমাম ধরুন। ঘড়িতে মাঝ দুপুর, ব্যস্ত কোয়েস্ট মলের সামনে এবিপি আনন্দর প্রতিনিধি। ঘড়িতে 10 মিনিট কাটতে না কাটতেই সামনে এলো একটা সাদা স্কুটার। আরোহীর মুখ মাস্কে ঢাকা, গায়ে সবজে রঙের গেঞ্জি। দামদর নিয়ে কথা শুরু হতেই যুবকের সতর্ক চোখ মাপতে শুরু করলো চারপাশ। বাইক নিয়ে আসছে, এসবিআই থেকে টাকা তুলে আনছে। কত পড়বে বলুন তো? কত করে আছে না? হ্যাঁ হ্যাঁ, কত করে আছে? হ্যাঁ, কত করে লাগবে? 14 করে। আমার 6টা। 6টা লাগবে? হ্যাঁ। 14 করে। কত করে মানে 6টা কত পড়বে আমার? কথার মাঝে আচমকা স্কুটার চালিয়ে উধাও যুবক। হয়তো কিছু সন্দেহ হয়েছিল, ধারণাটা পোক্ত হলো বার কয়েক ফোন করার পরেও সে ফোন না ধরায়। আর এই ঘটনায় ফের একবার প্রশ্ন তুলে দিচ্ছে, সংকটের এই কালে মনুষ্যত্ব বিকিয়ে দিচ্ছে কি করে এক শ্রেণীর মানুষ? এই প্রেক্ষাপটে রেমডেসিভিরের যোগান নিয়ে কিছুটা আশ্বস্ত করেছে রাজ্য প্রশাসন। রেমডেসিভির ইত্যাদি দুষ্প্রাপ্য ওষুধের যোগান গত কয়েকদিনে কিছুটা আমরা বাড়াতে পেরেছি। অন্যান্য দুর্লভ ওষুধের যোগানেরও বাড়ানোর চেষ্টা হচ্ছে উৎকণ্ঠা
কমানো প্রয়োজন ও সম্ভব। সম্প্রতি রেমডেসিভিরের নামে রাজ্যে বাংলাদেশের ওষুধ বিক্রি করার একটি চক্রও সামনে আসে। অভিযোগ 4,500 ওষুধ বিক্রি হচ্ছে 18,000 টাকায়। ক্রেতা সেজে আমরা পৌঁছে গিয়েছিলাম অসাধু চক্রের কাছে। সেখানেই ফাঁস হলো রেমডেসিভির নিয়ে কালোবাজারির কথা। এত বেশি দাম নিচ্ছেন কেন? ডবল 4 গুণ দাম। নিচ্ছি স্যার, এটা তো আমিও জবাব দিতে পারবো না। এটা কি হাফ না ফুল? ওইটাই দুয়ে স্যার। না আমি বলছি বড় মানে হোলসেল মার্কেট থেকে না হোলসেল মার্কেটে তো বাংলাদেশ থেকে নিয়ে আসেন নাকি? হোলসেল মার্কেট দিয়ে পাওয়া গেলে তো স্যার সবাই নিয়ে নেবে। আমি বলছি বাংলাদেশ থেকে ইম্পোর্ট করেন নাকি? বাংলাদেশ থেকেই মাল, বাংলাদেশ থেকে যখন আসে তখন বাংলাদেশ থেকে ইম্পোর্ট হবে, ম্যানুফ্যাকচারিং বাংলাদেশ। গত 1 মাসে মধ্যপ্রদেশের ইন্দোরে 1200 জাল রেমডেসিভির ওষুধ উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে উদ্ধার হওয়া জাল ওষুধগুলির মধ্যে নুন ও গ্লুকোজ রয়েছে। অন্যদিকে করোনাকালে ওষুধের কালোবাজারি রুখতে সব রাজ্যকে কড়া ব্যবস্থা নিতে বলা হয়েছে বলে সুপ্রিম কোর্টে জানালো কেন্দ্রীয় সরকার। অরিত্রিক ভট্টাচার্য, সন্দীপ সরকার, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। আমি চেস ক্লক ফরম্যাটে প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্যের কাছে যাব। সলিলদা, 30শে এপ্রিল আমাদের স্টুডিওতে দাঁড়িয়ে করোনা কনক্লেভে শিল্পী অপরাজিতা আর্য একেবারে এই হুবহু এই অভিজ্ঞতার কথা বলছিলেন। আমি বলছি এটা কোনো মৌখিক অভিযোগ ক্যামেরার সামনে টিভির সামনে নয়, একেবারে পুলিশে এফআইআর হয়েছে। এই মহামারীর সময় যেটা হচ্ছে কার্যত সাধারণ মানুষের হাতের বাইরে চলে যাচ্ছে এই ওষুধটা, এবং আমি বলছি এই মুহূর্তে রাজ্যে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট 2005 লাগু আছে। কি ধরনের ব্যবস্থা নেওয়া যায় এবং কি ধরনের ব্যবস্থা এই মুহূর্তে নেওয়া উচিত? সলিলদা। সুমন, আমার প্রথমেই সঞ্চালক হিসেবে তোমাকে অভিনন্দন, তোমার সাহসকে অভিনন্দন যে তুমি যে আজকে এই শোটা করতে পারছো। আজকে আমার মনে হয় যে উনি বললেন ডক্টর বণিক যে গঙ্গার জল দূষণ হচ্ছে, নদীর জল দূষণ হচ্ছে, এটা মানব সভ্যতা মানব সমাজটা কন্টামিনেটেড হচ্ছে। মানব সভ্যতা মানব সমাজে পার্ট অফ দ্য হিউম্যান সোসাইটি হ্যাজ বিন কন্টামিনেটেড, অ্যান্ড দিস পিপুল ডিজার্ভ টু বি কিল্ড। আমরা ডাকাতি রুখেছি, মার্ডার রুখেছি, অনেক কিছু রুখেছি। তুমি 24/4 তারিখে ডাইরেক্টর মেডিকেল এডুকেশন নির্দেশ দিয়েছে। আমরা খালি নির্দেশ দিতে পারি, জানো, আমরা আদেশ দিতে পারি, বাট উই ডু নট নো হাউ টু এনফোর্স, হাউ টু ইমপ্লিমেন্ট, হাউ টু মনিটর। কেন আজকে তুমি বলো কেএমসি যারা লাইসেন্সিং অথরিটি, ফায়ার লাইসেন্সিং, ড্রাগ কন্ট্রোলার থেকে আরম্ভ করে ইবি, ডিডি, সিআইডি, কেন একটা রোবাস্ট হিউম্যান ইন্টেলিজেন্স মেকানিজম তৈরি হবে না? আজকে কেন সাইবার ক্রাইম, ডিডি সব একসঙ্গে, সিআইডি যৌথভাবে কেন এই অ্যাকশনটা করবে না? আজকে এই সামান্য কয়েকটা লোক, তার থেকে তো তোমার বাড়িতে ঢুকে তোমাকে গুলি করে মেরে দিলে ভালো হতো। It tantamounts to annihilation of general people in general. আমার বলতে আমি আর নিজেকে রেস্ট্রেন করতে পারছি না, বিইং অ্যান এক্স পুলিশ অফিসার। বিশ্বাস করো, এই লোক দে ডিজার্ভ টু বি কিল্ড, এবং এক্সট্রা লিগাল মেজার নেওয়া উচিত এদের এগেনস্টে। আজকে তুমি এপিডেমিক অ্যাক্ট 1897, ড্রাগ অ্যান্ড কসমেটিক অ্যাক্ট 1945, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট, ইন্ডিয়ান পেনাল কোড কোথায় গেল? আমি 10টা সিলিন্ডার ধরলাম, 80টা সিলিন্ডার ধরলাম, রেডমিসিভির ধরলাম, তাতে কী লাভ? আজকে টসিলিজুমাব যে 400 mg, যেটা তোমার 56,000 টাকা, সেটা 2 লাখ টাকায় বিক্রি হচ্ছে একটা ভায়াল, যেটা 4টে ভায়াল লাগে। আমি তোমাকে একদম অ্যাসিওর করছি, তোমার 1 সেকেন্ড আমি এক্সট্রা নেবো প্লিজ। আমার দিদিকে নিয়ে কালকে আমি গেছিলাম সল্টলেকে, 48 ঘন্টার মধ্যে আমি RT-PCR নিয়ে গেছিলাম, কোভিড নেগেটিভ, যেটা 890 টাকা সরকারি রেট আমি করিয়েছি, অ্যান্ড আই ওয়াজ মেড সিটিং ফর অ্যানাদার 5 years ফর এ ফার্দার RT-PCR। বলুক ডক্টর বণিক বলুক, 48 ঘন্টার মধ্যে আমি RT-PCR রিপোর্ট একটা কলকাতা একটা নাম করা বেসরকারি হাসপাতালে টু পুট মাই নন কোভিড ওল্ড এল্ডার সিস্টার অফ দ্য ফ্যামিলি, আমি নিজে রাত্রির 2:30টার সময় তারপর ভর্তি করে ফিরেছি। এগেন RT-PCR করতে হলো, অ্যান্ড দ্যাট ওয়াজ অলসো টেস্টেড টু বি নেগেটিভ, এবং রাত্রি 2:30টার সময়, এবং সেটার দাম নিল 2400 টাকা। কি বলবে বলো তো তুমি, প্লিজ। মানে আমি তোমার মাধ্যমে চাইছি যে তুমি ইউ ডু সামথিং।
have nothing to say more. একদম আমরা শুধু তুলে ধরতে পারি সলিলদা, আমি আবার বলছি, আমি নিশ্চিত যে প্রশাসন দেখছেন এবং প্রশাসন ব্যবস্থা নেবেন। এই কঠিন সময় সাধারণ মানুষের, একেবারে একজন মধ্যবিত্ত সাধারণ মানুষের যে কি দুর্বিষহ দুঃস্বপ্নের মতো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, একেবারে মানে তার জন্য কোনো অনুমান করতে হবে না। আমরা প্রত্যেকে জানি প্রত্যেকের পরিবারের কোনো না কোনো অংশে এইভাবে ফেস করতে হচ্ছে। আমি দ্রুত একবার, আপনারা জানেন আমাদের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট সঙ্গে সুমন @IAM Suman দিয়ে অসংখ্য মন্তব্য আছে। আমি দ্রুত কয়েকটা উপরের দিকের মন্তব্য পড়ে নেওয়ার চেষ্টা করব। সুমিত মজুমদার লিখছেন, ছেড়ে যাওয়া মানুষগুলোর প্রতি আরও একটু সম্মান কি আমরা দেখাতে পারি না? রোহিতাশ্র মিত্র লিখছেন, কয়েকদিন আগে ধাপায় আর এখন বিহার উত্তরপ্রদেশে যে ছবি দেখেছি তাতে লজ্জায় কুঁকড়ে যেতে হয়। সৌরভ সাহা লিখছেন, অনেক হয়েছে রাজনৈতিক দড়ি টানাটানি, এবার দুর্গত মানুষগুলোর দিকে নজর দিই। সায়ন পাল লিখছেন, কিছু মানুষ সব সময় অন্যের অসহায়তা থেকে মুনাফা লোটে, প্রশাসন তাদের কড়া হাতে দমন করুক। সোমনাথ দত্ত লিখছেন, রেমডেসিভির নিয়ে কালোবাজারি অবিলম্বে বন্ধ হওয়া দরকার, মানুষের উদ্বেগ নিয়ে ছিনিমিনি খেলা একটা ঘৃণ্য অপরাধ। খানিকক্ষণ আগে প্রায় রুদ্ধ কণ্ঠে সলিল ভট্টাচার্য RT-PCR টেস্টের কথা বলছিলেন। RT-PCR টেস্ট বলুন, অ্যাম্বুলেন্স পাওয়া বলুন, শবদাহী শকট বলুন, এই সবগুলো ক্ষেত্রে বহু মানুষের অভিযোগ যে যা টাকা তাদের নেয়ার কথা তার থেকে এই দুঃসময় অনেক অনেক বেশি টাকা চাওয়া হচ্ছে। আমি আবার বলছি, আমরা বিশ্বাস করি যে অধিকাংশ সংখ্যাগরিষ্ঠ মানুষ, এখনো বেশিরভাগ মানুষ এই সিস্টেমের মধ্যে তারা ভালো কাজ করছেন, সৎভাবে কাজ করছেন, প্রাণের ঝুঁকি নিয়ে, পরিবারের প্রাণের ঝুঁকি নিয়ে প্রাণপণ কাজ করছেন বলেই সিস্টেমটা দাঁড়িয়ে আছে। কিন্তু তার ভেতরে এই বিচ্যুতিগুলো না দেখালে গোটা সিস্টেমটা ভেঙে পড়তে পারে এইরকম একটা কঠিন সময়। আমি দ্রুত একবার প্রতিবেদনটা রাখবো আপনাদের সামনে। দিনে দিনে ভয়ঙ্কর হচ্ছে করোনা, কান পাতলেই স্বজন হারাদের হাহাকার। অভিযোগ, মানুষের এই অসহায়তার মধ্যে রমরমিয়ে চলছে বেআইনি কারবার। অ্যাম্বুলেন্স, শববাহী গাড়ি থেকে কোভিড টেস্ট। কারুর যখন সর্বনাশ, তখন বহু জায়গাতেই লাগাম ছাড়া টাকা চাওয়ার অভিযোগ উঠছে। লিলুয়া রেল হাসপাতালের মর্গে 48 ঘন্টা পড়ে থাকার পর পরিবার নিজের উদ্যোগে করোনা রোগীর মৃতদেহ সৎকারের চেষ্টা করলে অ্যাম্বুলেন্সে মৃতদেহ নিয়ে যাওয়া ও তা সৎকারের জন্য 10 থেকে 15,000 টাকা চাওয়ার অভিযোগ। আমাকে ফোন করা হয়েছিল, বলছিল কি আপনারা বলছেন প্রাইভেটে, আমরা তো সরকারি পাচ্ছি না, আপনি প্রাইভেট ব্যবস্থা করে 1:30টার মধ্যে এখান থেকে বলছিলেন নিয়ে যান লাশ। কিন্তু আপনি না, আমরা তো পাচ্ছি না, এত টাকাও টাকা তো আমাদের অত 10,000 15,000 কোথা থেকে আমি এফোর্ড করবো। সোদপুর থেকে নিকটবর্তী শ্মশানে কোভিডে মৃতের দেহ নিয়ে যেতে চাওয়া হচ্ছে 14,000 টাকা। আমরা তো যাই না, আমাদের যারা যায় তাদের সাথে আমি কথা বলিয়ে দিতে পারি। কোথায় পাবো তাদের? ফোন নাম্বার দিয়ে কথা বলুন, ঠিক আছে? বলুন তো। আর এতে আছে মানে 14 আমরা যা খুশি চাই, মানে এদের 14,000 আপনি ড্রাইভারের হাতে দিয়ে দিলেন, মানে নিশ্চিন্ত। এবার বাদ বাকি পুরোটা ও বুঝে নেবে। শববাহী গাড়ির চালকের দেওয়া নম্বরে আমরা ফোন করি। হ্যালো, আচ্ছা, আপনি বরকাতা বলছেন? হ্যাঁ বলছি। আচ্ছা, কোভিড বডি বাইক থেকে নিয়ে যাবে ওই আপনার ডাইরেক্ট শ্মশান, তাই তো? শ্মশানে, হ্যাঁ। শ্মশান আপনারা পেমেন্ট করবেন না আমি পেমেন্ট করবো, মানে প্যাকেজ? মানে শ্মশানে কত টাকা পেমেন্ট করতে হবে? শ্মশানে 4,000 টাকা পেমেন্ট করতে হবে। আমি করলে আমাকে 4,000 টাকা করতে হবে। আমি নিয়ে যাবো, দুটো লেবার নিয়ে যাবো, তার জন্য আপনাকে 7,000 টাকা, মানে 7,11,000 টাকা পেমেন্ট করতে হবে। আমরা কথা বলেছিলাম তেঘুরিয়ার এক শববাহী গাড়ি চালকের সঙ্গে। তিনি করোনায় মৃতের দেহ নিকটবর্তী শ্মশানে নিয়ে যেতে 5,000 টাকা দাবি করেন। 5,000 টাকা লাগবে। আর শ্মশানে এক্সট্রা কিছু লাগবে? শ্মশানে আপনাদের যদি যা কিছু লাগবে সেই শ্মশানে আপনাদের। একই অবস্থা অ্যাম্বুলেন্সের ক্ষেত্রেও, ঝোপ বুঝে কোপ মারছেন অনেকেই। কেপিসি মেডিকেল কলেজ থেকে NRS মেডিকেল কলেজ 11 কিলোমিটার এই পথ যেতে সাধারণ সময় ভাড়া নেওয়া হয় 1,000 টাকা, কিন্তু বর্তমানে এই পথ যেতে অ্যাম্বুলেন্স ভাড়া চাইছে 5,500 টাকা। যাবেন দাদা, এই কেপিসির থেকে নিয়ে আসবো এখানে, নেবেন? বললাম তো ভাড়া এই 5,500 টাকা অক্সিজেন দিয়ে। এমনি আমরা পজিটিভ ভাড়া মারছি না, পজিটিভ মারতে জন্য ভাড়া তো দাদা বেশি পাই। আরজিকর মেডিকেল কলেজ থেকে মেডিকা হাসপাতাল সাধারণ সময়ে এই পথ যেতে 900 টাকা ভাড়া নেওয়া হয়, কিন্তু বর্তমানে এই পথ যেতে ভাড়া চাওয়া হচ্ছে 6,000 টাকা। মেডিকা কত নেবেন? মেডিকা অক্সিজেন লাগবে? হ্যাঁ, কোভিড পেশেন্ট। হ্যাঁ, অক্সিজেন দিয়ে যাবো মেডিকা, 5 টাকা কত? 5,000। হ্যাঁ, অক্সিজেন নেই কত? 5,000 টাকা লাগবে। অক্সিজেন যদি না লাগে 3,000 টাকা, অক্সিজেন যদি না লাগে 3,000 টাকা, অক্সিজেন লাগলে 6,000 টাকা।
শুধু অ্যাম্বুলেন্স বা সববাহী গাড়ি নয়, কোভিড টেস্টের জন্য অনেক জায়গাতেই বেশি টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ। যেমন খড়দার একটি ডায়াগনস্টিক সেন্টার, সরকার কোভিড টেস্টের জন্য 950 টাকা বেঁধে দিলেও এই সংস্থা পরীক্ষার জন্য 1500 টাকা নিচ্ছে। আমাদের এখান দিয়ে মানে ইন হাউস হয় না, ডোর টু ডোর দিয়ে করে আসবে 1400 টাকা। না, এমনি সরকারের 950 রেজিস্ট্রেশন আছে ইন হাউস। যদি এমার্জেন্সিতে ডোর টু ডোর করবে কালেকশন চার্জেস 350 টাকা, বিটিএমটি তার ভেলের দাম আছে 150 টাকা। আমরা যদি আমাদের এখান দিয়ে যদি কোনো লোক আসে ডাইরেক্ট 1400 টাকাই পড়ে। রাজাবাজারের একটি ডায়াগনস্টিক সেন্টারেও একই অবস্থা, রীতিমতো এজেন্ট মারফত কোভিড টেস্ট করানো হচ্ছে। আমাদের কোম্পানি হায়দ্রাবাদের কোম্পানি, সারা ওয়ার্ল্ড ব্যাপী ব্যবসা করছে। প্লাস সবাই যেটা পজিটিভ নেগেটিভ রিপোর্ট দেয়, আমরা তার সাথে সিটি ভ্যালু পেশেন্ট বর্তমানে কি কন্ডিশনে আছে না আছে সেটা আমরা, তার জন্য আমাদের রেট বেশি। হায়দ্রাবাদের কোম্পানি মানে কোন কোম্পানি? মেট্রিক্স ল্যাবরেটরি। সব মিলিয়ে মানবতার দুঃসময়ের সুযোগ নিয়ে মুনাফা লোটার সুযোগ খুঁজছেন অনেকেই। ব্রতদীপ ভট্টাচার্য ও ভাস্কর ঘোষ, এবিপি আনন্দ। আপনারা সবাই জানেন যে এই কোভিড চিকিৎসার একটা প্রোটোকল আছে, কিছু সাধারণ ওষুধ আছে যেগুলো কোভিড রোগীদের ক্ষেত্রে দেয়া হয়। বিস্ময়করভাবে এই মুহূর্তে এই রাজ্যের, এই শহরের তো বটেই, বহু ওষুধের দোকানে এই ওষুধগুলো পাওয়া যাচ্ছে না। এরকম নয় যে যোগান নেই, যোগান আছে। তাহলে এইখানে প্রশ্ন ওঠে, তাহলে সত্যি সত্যি কি মজুত করা হচ্ছে? সাধারণ মানুষ ভয়ে দুটো ওষুধ কিনে রাখছে, তা থেকে এই সংকট হওয়ার কথা নয়। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে এর পেছনেও কি অসাধু চক্র ঢুকে পড়লো? মানুষের জীবন মৃত্যু নিয়ে ছিনিমিনি খেলা চলছে। দেখুন, ডক্সটা তো একদমই নেই। ভিটামিন সি এর মধ্যে লিমসি, সিলিন যেগুলো কমন ব্র্যান্ড, সেগুলোর কোনোটাই অ্যাভেলেবেল নেই এখন। দেখুন, সাপ্লাই নেই, ওরা বলছে সিএনএফ এর ঘরে মাল নেই। শারীরিক অবস্থা খুব খারাপ না হলে করোনা আক্রান্তদের হোম আইসোলেশনেই থাকার পরামর্শ দিচ্ছে সরকার। কিন্তু বাড়িতে থাকতে গেলে প্রাথমিকভাবে যে ওষুধগুলি প্রয়োজন, অভিযোগ বহু জায়গায় তা মিলছে না। চিকিৎসকদের অনেকেই হোম আইসোলেশনে থাকা করোনা আক্রান্তদের অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে ডক্সিসাইক্লিন এবং ফুসফুসকে সচল রাখতে N-অ্যাসিটিলসিস্টেইন 600 এই দুটি ওষুধ খাওয়ার পরামর্শ দিচ্ছেন। কিন্তু বহু ক্ষেত্রে রোগীদের পরিবারের অভিযোগ, এই ওষুধগুলি পাওয়া যাচ্ছে না। খিদিরপুর, শিয়ালদা, টালিগঞ্জ চত্বর সব জায়গা থেকে খুঁজেছি, কোথাও ডক্টর অল্টারনেটিভ দিচ্ছে অ্যাজিথ্রোমাইসিন ইউজ করার জন্য। সত্যি কতটা ওষুধের আকাল তা খোঁজ নিতে শনিবার আমরা ঘুরেছিলাম কলকাতার নানা ওষুধের দোকানে। ডক্সিসিল সাপ্লাই নেই মার্কেটে, ডক্সিসিল ক্রাইসিস। কি বলছে যারা দেয় তাদের কাছে মাল নেই, প্রোডাকশন নেই। যারা আগে ডক্সিসিল কেউ জানতো না, এখন এই কোভিডের জন্য ডক্সিসিল প্রচুর পরিমাণে লোকে খাই, স্টক করছে। আমার দরকার নেই, আমি তাও নিয়ে স্টক করে রাখছি ঘরে। ওষুধের আকালের অভিযোগ শুনে রীতিমতো আশঙ্কিত চিকিৎসকরাও। সবচেয়ে প্রবলেম যেটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড মেডিসিন, যেগুলো স্ট্যান্ডার্ড কোম্পানি মেডিসিন একদম মার্কেট থেকে উধাও হয়ে গেছে। মেনলি যেগুলো পাওয়া যাচ্ছে লোকাল কোম্পানি, সেগুলো সম্বন্ধে এফিকেসি, সেগুলো কতখানি কাজ করবে, কারণ হচ্ছে করোনাতে যেটা দরকার ইমিডিয়েট ট্রিটমেন্ট। আমরা সবার আগে বলছি যত আর্লি সময়ে ওষুধ খাবে যত তাড়াতাড়ি তারা ভালো হতে পারে। করোনা সংক্রমণের জন্য চিকিৎসকরা একেবারে সাধারণ যে ওষুধ ব্যবহার করেন সেগুলি দেখা যায় শনিবার দিন বাজারে নেই। আজকের ঠিক কী পরিস্থিতি সেটা দেখার জন্য আমরা ঘুরে দেখব বিভিন্ন প্রান্তে। সোমবারও আমরা কলকাতার বিভিন্ন ওষুধের দোকানে ঘুরেছি। ডক্সটেসেল এখন আমার কাছে নেই আপাতত এই মুহূর্তে, দু একদিন আগেও ছিল, এই মুহূর্তে নেই, পাচ্ছি না। মুসিনাক 600ও এই মুহূর্তে আমার কাছে নেই। এই মেডিসিনগুলো তো কোভিড পেশেন্ট যাদের সন্দেহ যে পজিটিভ হতে পারে বা পজিটিভ এসছে তাদেরকেই দেওয়া হচ্ছে, কিন্তু এগুলো বেশিরভাগই অ্যাভেলেবেল নেই। শুধু হোম আইসোলেশনে থাকা করোনা আক্রান্তরাই নন, চিকিৎসকদের একাংশের দাবি হাসপাতালেও কিছু কিছু ওষুধের ঘাটতি দেখা যাচ্ছে। বেশ কিছুদিন ধরে আমরা মিথাইল প্রেডনিসোলোন গোত্রের যে ওষুধ সেটাকেও ঠিকমতো পাচ্ছি না। অর্থাৎ স্টেরয়েড গোত্রের ওষুধ আমাদের যারা বাড়িতে থেকে চিকিৎসা করছে তাদের জন্য রিটেল শপে পেতে এখন এই 2-4 দিন থেকে অসুবিধা হতে শুরু করেছে। ইভেন আমাদের হসপিটালে ভর্তি যে পেশেন্ট আছে সেখানেও আমাদের পার্টিকুলারলি আমরা সবাই জানি সলোমেড্রল গোত্রের মিথাইল প্রেডনিসোলোন ইনজেকশন, সেগুলো দিতে আমাদের অসুবিধা হচ্ছে। এই পরিস্থিতিতে আশ্বাসের সুর রাজ্য প্রশাসনের গলায়। অন্যান্য দুর্লভ ওষুধের যোগানেরও বাড়ানোর চেষ্টা হচ্ছে। সব মিলিয়ে করোনার ভয়ঙ্কর পরিস্থিতিতে চরম সংকটে সাধারণ মানুষ। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।
আমি কুণাল ঘোষের কাছে যাব। কুণাল দা, ভ্যাকসিনের সত্যি সত্যি সংকট প্রতিদিন সকাল থেকে দেখানো হচ্ছে, আমাদের দেখাতে কার্যত আমরা বাধ্য হচ্ছি যে ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না এবং অক্সিজেন, সেখান থেকে রাজ্যের যা চাহিদা, মুখ্যমন্ত্রী চিঠিও লিখেছেন, কিন্তু এই ধরনের একেবারে মাইক্রো লেভেলের সমস্যা আছে, এটা নিঃসন্দেহে আপনি অস্বীকার করবেন না। যে কোনো আমাদের চেনা পরিচিত লোক, প্রত্যেককে, যার পরিবার, এখন তো এইরকম পরিবার পাওয়া মুশকিল যে করোনা যাদের স্পর্শ করেনি, প্রত্যেককে এটা ফেস করতে হচ্ছে। আপনি কি সাজেস্ট করেন এই মুহূর্তে কি করা দরকার? কুণাল ঘোষ। না, পরিস্থিতিটা তো যেহেতু একেবারে অস্বাভাবিক পরিস্থিতি এবং চাহিদাটা যেখানে গিয়ে পৌঁছেছে সেই অনুযায়ী সেই জিনিসগুলির যে সরবরাহের অভাব আছে সেটা প্রথম দিন থেকে খুব স্পষ্ট হয়ে গিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে কিছু কিছু জায়গায় সমস্যা রয়েছে, কিন্তু রাজ্য সরকার এবং প্রশাসন যতটা সম্ভব সেই সরবরাহ বাড়িয়ে যাতে সেটা দেয়া যায় তার ব্যবস্থা করছেন। এবার সমস্যা হচ্ছে এই বিষয়টায় রাজনীতি ঢোকা উচিত নয়, কিন্তু আজকেও সুপ্রিম কোর্টে যখন এই বিষয় নিয়ে শুনানি হচ্ছে, যেখানে একটা বৈষম্য রয়েছে টিকার দাম নিয়ে, সরবরাহ নিয়ে, যাবতীয় বিষয়টা নিয়ে, সেখানে কেন্দ্রীয় সরকার যাদের মূল দায়িত্ব তারা বলছেন আদালতের এ ব্যাপারে হস্তক্ষেপ চলবে না, আমরা যেটা করছি ঠিক করছি। এই যে একেবারে শুরুর থেকে উৎসমূল থেকে একটা প্রবলেম তৈরি হচ্ছে এবং সেটা মাইক্রো লেভেল, আমি কোথাও জাস্টিফাই করছি না কোনো জিনিস, প্রবলেমটা আমার কাছেও আসছে, আপনার কাছেও আসছে, সবার কাছে যাচ্ছে, কিন্তু একটা বড় প্রবলেম যখন মাথার উপর চেপে বসেছে তখন যদি সেখানে প্রপার সকাল রাত্রির থেকে লাইন দিচ্ছেন মানুষ, অথচ স্টক হচ্ছে এই কটি দিতে পারবে, লাইনটা দেওয়ার পর দেখা যাচ্ছে যে তারা সবাই নামটাই লিখিয়ে উঠতে পারছেন যখন, ততক্ষণে ওটা শেষ। তো এই জায়গায় দাঁড়িয়ে পর্যাপ্ত সরবরাহ যদি না আসে, আর বিষয়টা তো শুধু পশ্চিমবঙ্গের মধ্যে সীমাবদ্ধ নয়, একটু আগে তো ওদিককার ছবি দেখলাম এবং অন্যান্য রাজ্যগুলোরও ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে আছে। ফলে এই গোটা জিনিসটা, এই যে ভ্যাকসিনের 3 রকম দাম, মানুষ কনফিউজড, ক্রেতা কনফিউজড, যিনি গ্রাহক তিনি কনফিউজড, তারপরে আর এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী সেটা যতভাবে সম্ভব রাজ্য প্রশাসন বা স্থানীয় প্রশাসন দেখার চেষ্টা করছে, কিন্তু তার মানে এই নয় যে কোথাও কিছু ঘটছে না। এটা দুর্ভাগ্যজনক হলেও সমাজে একটা খুব কুৎসিত প্রবণতা, যেরকম একটা অসময় এই ফায়দাটা তোলার চেষ্টা করা, তা সত্ত্বেও যেখানে যেটা যতখানি দরকার এই প্রবল একটা চাহিদার সময় সেইটা নজরদারি এবং দেখার একটা চেষ্টা হচ্ছে। ধন্যবাদ কুণাল ঘোষ। আমি প্রণয় রায়ের কাছে যাব। প্রণয় দা, প্রথমেই বলবো যে কেন্দ্র সরকারের ভূমিকা নিয়ে কুণাল দা প্রশ্ন তুলেছেন, এই কথা আমি সম্পূর্ণভাবে একমত যে ভ্যাকসিনের দাম কেন্দ্র সরকারের জন্য একটা, রাজ্য সরকারের জন্য একটা, আর বেসরকারি হাসপাতালের জন্য একটা, এটা কিভাবে হতে পারে? কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে বিরোধী দল হিসেবে কোভিড নিয়ে যে ত্রুটি বিচ্যুতিগুলো তুলে ধরা বিজেপির দায়িত্ব এবং কর্তব্য, সেইটা নিয়ে কি বিজেপি ভবিষ্যতে, প্রথম কথা এখন যথেষ্ট সেই কর্তব্য পালন করছে কিনা, এবং 2 নম্বর যে ভবিষ্যতে কতটা সেই কর্তব্য পালন করবে? কোথাও একটা নির্বাচনের পর থেকেই মনে হচ্ছে না যে কোভিড নিয়ে ততটা সরব এবং সক্রিয় নয় বিজেপি। প্রণয় রায়। প্রথম কথা হচ্ছে যে কেবলমাত্র ত্রুটি বিচ্যুতি ধরাই নয়, সমস্ত রকম সহযোগিতার কথা আমরা বলেছি এবং আমাদের কর্মীরা সর্বশক্তি দিয়ে এই অবস্থায় কোভিড মোকাবেলার জন্য রাস্তায় আছে। দ্বিতীয় কথা সম্বন্ধে একটা কথা, যদিও রাজনীতির প্রসঙ্গ নেই কিন্তু প্রশাসনের প্রসঙ্গটা একটা আসছেই। মুখ্য সচিব বললেন যে যথাসম্ভব চেষ্টা চলছে যোগান বাড়ানোর। পার্ক সার্কাসের ব্যস্ততম রাস্তা, যেখানে আপনাদের সাংবাদিকরা ফোন করে পৌঁছে যাচ্ছে, যে কেউ পৌঁছে যাচ্ছে, পুলিশের কাছে কোনো খবর নেই, পুলিশ তাদের কাছে পৌঁছাতে পারছে না, এটা হতে পারে? যদি পুলিশ একটু অ্যাক্টিভ হতো তাহলে কি এই যে রমরমা ব্যবসাটা চলছে, এই রমরমা ব্যবসা এত ওপেনলি তারা করতে পারতো? কিন্তু এইখানেই হচ্ছে প্রশ্ন যে প্রশাসন এই জায়গাগুলোতে কেন এদেরকে ধরতে পারছে না। দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা জানেন দুয়ারে সরকারের নামে 6 মাস আগে মাননীয় মুখ্যমন্ত্রী নীল রঙের একটা কার্ড দিয়েছেন যে সবাই 5 লক্ষ টাকা করে পাবেন, খুব ভালো কথা, যারা পাচ্ছেন খুব ভালো কথা। কিন্তু আপনারা যেটা দেখালেন যে একটা নার্সিংহোম থেকে আরেকটা নার্সিংহোম নিয়ে যেতে 10,000 12,000 টাকা করে লাগছে, মৃতদেহ সৎকারের জন্য 10,000 12,000 টাকা লাগছে, এগুলো কে দেখবে? এগুলো কি প্রশাসন জানে না? পশ্চিমবঙ্গের প্রশাসন জানে না যে এই জায়গা চলছে? আমি 5 লক্ষ টাকার স্বাস্থ্যসাথী কার্ড দিচ্ছি, অথচ প্রশাসনের চোখের সামনে যে ঘটনাগুলো ঘটছে সবাইকে এটা করতে বাধ্য হচ্ছে। কেন সেই অ্যাম্বুলেন্স চালক যারা আছে, যারা এগুলো করছে, তাদেরকে তাদের রেট বেঁধে দেওয়া যেতে পারে না যে এটার জন্য এত হবে, এটার জন্য এত হবে? এটা কেন প্রশাসন করছে না?
আজকে যা কিছুই হোক কেন্দ্রের জন্য কেন্দ্র হচ্ছে না এগুলো কি কেন্দ্র এসে পশ্চিমবঙ্গে দেখে দিয়ে যাবে? আজকে বলা হচ্ছে যে আশা কর্মীরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে 3বার 4বার করে ভিজিট করেছে, খুব ভালো কথা। এই যে ভ্যাকসিন নিয়ে যেটা চলছে আমরা সবাই জানি যে একসাথে সবাই ভ্যাকসিন পাবে না, তো আশা কর্মীরা বাড়িতে গিয়ে তাদের রেজিস্ট্রেশন করে প্রত্যেককে যদি একটা টাইম বা ডেট দিয়ে দেয় তাহলে তো এই হয়রানিগুলো মানুষের হয় না। দুয়ারে সরকার বলছি, দুয়ারে ভ্যাকসিন পৌঁছাতে আমরা পারছি না। তারপরেও বলবো শুধু বিরোধিতা করা নয়, বিরোধী দল হিসেবে আমরা সরকারের সাথে সমস্ত রকম সহযোগিতা করতে রাজি আছি। সরকারের আগে উদার মন নিতে হবে, বিরোধী বলে যে ওদের কোনো সহযোগিতা। আমি শুধু প্রণয়দাকে এইটা বলবো যে ভ্যাকসিনের বিষয়টা অত সোজা নয়। আমরা পৃথিবীর একাধিক রাষ্ট্রকে ব্রাজিল সমেত ভ্যাকসিন পাঠিয়ে দিলাম, কিন্তু আমার এখানে আমার দেশের নাগরিকরা তারা ভ্যাকসিন পেলেন কিনা। এবং এখন যেটা শোনা যাচ্ছে যে এই যে 18 বছরের বয়সীদের জন্য ভ্যাকসিনের উন্মুক্ত করে দেওয়া হলো, কোনো অসুবিধে নেই, কিন্তু পর্যাপ্ত ভ্যাকসিন আমাদের আছে তো? যারা প্রস্তুতকারক তারা বলছেন নেই। সমস্যাটা এইখানে। আমি পরের প্রতিবেদনে আসব, সেটা হচ্ছে কোথাও আমাদের বিজ্ঞান মনস্কতা। ভারতবর্ষ কোভিড নিয়ন্ত্রণে ততটা সায়েন্স ফ্রেন্ডলি তো? এই প্রশ্ন নেচার পত্রিকা তুলেছে, যে একেবারে স্পষ্ট ভাষায় তারা বলছে যে ভারত বিজ্ঞানকে গুরুত্ব দেয়নি। সত্যি কি তাই? অভিযোগ সত্যি মনে হয় যখন দেখি যে গুজরাটে একটা গরুর গোয়ালকে, মেক নো মিস্টেক, গোশালাকে কোভিড কেয়ার সেন্টার করে অ্যালোপ্যাথি ওষুধের পাশাপাশি গোমূত্র থেকে তৈরি করা ওষুধ খাওয়ানো হচ্ছে। এবং বালিয়ার বিধায়ক বলছেন গোমূত্র খেলে করোনা হয় না। কোন সময় বলছেন? যেখানে, আবার বলছি, প্রত্যেক ঘন্টায় 150-এরও বেশি মানুষ যে দেশে মারা যাচ্ছে, সেই দেশে দাঁড়িয়ে গোমূত্র খেলে করোনা হয় না। এখন আজকের দিনে দাঁড়িয়ে বলা যায়? বিন্দুমাত্র দায়িত্ব জ্ঞান যার আছে বলতে পারেন? দেখো, केवल और केवल गाय गोमूत्र, गोधन अर्क या गोमूत्र का सेवन करके कोरोना जैसी महामारी पर नियंत्रण पाया जा सकता है। কেউ নিজে ঢকঢক করে খাচ্ছেন, কেউ আবার ঘুরিয়ে অন্যকে খাওয়াচ্ছেন। ভারতে ভয়ঙ্কর করোনায় মৃতের সংখ্যা 2.5 লক্ষ ছুঁই। বিশ্বখ্যাত বিজ্ঞান জার্নালগুলি করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় মোদী সরকারের ভূমিকাকে তুলোধনা করছে। একটা বেড, একটু অক্সিজেন, ভ্যাকসিনের 2টি ডোজের জন্য হন্যে হয়ে ঘুরছে হাজার হাজার মানুষ। অথচ এই ভয়ঙ্কর পরিস্থিতিতেও আজগুবি কাণ্ড কারখানার শেষ নেই। চিকিৎসকেরা বারবার করে যা বারণ করছেন, কিছু মানুষ সেটাই বারবার করে যাচ্ছেন। ফের গোমূত্র দিয়ে করোনা সারানোর চেষ্টা, তাও আবার দেশে রাজ্য নয়, খোদ গুজরাতে। এখানকার বনসকান্থা জেলার একটি গ্রামে গোশালায় তৈরি হয়েছে কোভিড কেয়ার সেন্টার। আর সেখানে করোনা রোগীদের যে আয়ুর্বেদিক ওষুধ দেওয়া হচ্ছে তাতে দুধ, ঘির সঙ্গে রয়েছে গোমূত্র। কোভিড কেয়ার সেন্টারের উদ্যোক্তারাও জানিয়েছেন সেখানে চিকিৎসাধীন করোনা আক্রান্তদের গোমূত্র ও অন্যান্য ভেষজ মিশ্রিত ওষুধ দেওয়া হয়েছে। করোনা সংক্রমণ রুখতে যখন চিকিৎসক বিজ্ঞানীরা দিনরাত এক করে দিচ্ছেন, তখন বিজ্ঞানের অপমান চলছে গুজরাতের এই গ্রামে। চিকিৎসক হিসাবে আমরা ধিক্কার জানাচ্ছি। মানুষের এই জীবন নিয়ে আপনারা দয়া করে আপনারা ছিনিমিনি খেলবেন না, মানুষকে প্ররোচিত করবেন না যে করোনা সেরে যাবে, আপনারা গোমূত্র পান করুন। এটা কোথাও এখনো পর্যন্ত কোথাও প্রমাণ হয়নি। এবং এটা যদি মানুষকে বিভ্রান্ত করে আপনারা করতে থাকেন তাহলে বলবো আপনারা খুন করছেন মানুষকে। উত্তরপ্রদেশের বালিয়ার বাইরিয়ার বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিংহ তো করোনার কবল থেকে দূরে থাকতে রোজ সকালে নিজে গোমূত্র খাচ্ছেন, অন্যকে বলেও দিচ্ছেন কিভাবে খেতে হবে। 50 ml गोमूत्र के साथ 100 ग्राम पानी मिला दीजिए और सुबह खाली पेट यदि आपने लेने का अभ्यास डाल दिया तो मुझे पूरा विश्वास है, इस भगवान को स्मरण करके मैं कह सकता हूं कि जीवन में आपको कोरोना नहीं, कोरोना से भी बड़ी महामारी आएगी तो भी कुछ प्रभाव डालने वाली नहीं। যথারীতি এই আজব কাণ্ড কারখানা নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক বিতণ্ডা। এই যে গৌমূত্র, এই সমস্ত পান টান করে এসব বিজেপির নেতৃত্বই বলতে পারে, এবং এতে সারা ভারতবর্ষের মানুষ এবং বিশ্বের মানুষ হাসছে। বলছে এরা কারা? আজকে 2021-এ এই সমস্ত কথাবার্তা বলছে, এরা কারা? কেউ বলতেই পারেন সেটা, কিন্তু সেটা তো আর ইমপ্লিমেন্টেড হচ্ছে না। একজন বলেছে, সেইটুকুনি তার মূল্য। সেইটা নিয়ে যদি আমরা এখন হাওয়া গরম করি, কেন বিজেপির একজন বলল এটা, তার মানেই এটাই কি সরকারি নীতি? তা তো নয়। সরকারি নীতি হচ্ছে টিকাকরণ এবং করোনা বিধি পালন করা। মানুষের প্রাণ বাঁচাতে বিজ্ঞান যখন লড়ে চলেছে, তখন কুসংস্কারের পেছনে দৌড়ানো বন্ধ করছেন না কিছু মানুষ। সত্যজিৎ বৈদ্য, আশাবুল হোসেন, প্রকাশ সিনহা, এবিপি আনন্দ।
আমি ডাক্তারবাবুর কাছে যাব, তার আগে একটা কথা বলবো, এটা বিজেপির বিধায়ক বলেছেন বলে না, এটা যদি তৃণমূলের বিধায়ক বলতেন একই রকম নিন্দা এবং সব থেকে বড় কথা আশঙ্কা থাকতো। ডক্টর বণিক, আমি বলছি যে ওঝার ঝাড়ফুঁক, এখন যদি কোনো ওঝা এই সভ্য সমাজে দাঁড়িয়ে বলে যে আমি ঝাড়ফুঁক করে করোনা ছাড়াবো, সেটা যেমন বিপজ্জনক, এনারা তো জনপ্রতিনিধি, এনারা যদি অবিজ্ঞানের সাধনা করেন সেটা সমান বিপজ্জনক, হয়তো অনেক বেশি বিপজ্জনক। ডক্টর বণিক। হ্যাঁ, আমি বারবার বলি না, হেমোর দুর্ভাগা দেশ, এরাই আমাদের নেতৃত্ব দেন। মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর পরিবর্তে মানুষকে কি করে পেছন থেকে ছুরি মারতে হয় তা এই জাতীয় নেতৃত্ব যেমন শেখাচ্ছেন, ঠিক তেমনি এগিয়ে অসাধু ব্যবসায়ীদের কথা আপনারা দেখালেন, যে মানুষগুলি শুধুমাত্র নিজেদের স্বার্থে অসহায় মানুষগুলো মানুষগুলোর পাশে দাঁড়ানোর পরিবর্তে তাদের পেছন থেকে ছুরি মারছেন, তাদের মনুষ্যত্ব, তাদের জীবন হরণ করে নিচ্ছেন, লুট করে নিচ্ছেন আমার মানবাধিকার। আজকে যে ওষুধগুলো নিয়ে বা প্রয়োজনীয় যে যন্ত্রপাতি বলুন, এক হাসপাতাল থেকে আর এক হাসপাতালে স্থানান্তরের কথা বলুন, বা এমনকি মৃতদেহ বহন করবার জন্য যে অ্যাম্বুলেন্সের ব্যাপারে যে অসাধু চক্র কাজ করছে, এটা আমি তীব্র নিন্দা করছি। আমরা চিকিৎসকেরা প্রাণপণ চেষ্টা করছি মানুষের কাছে, মানুষের পাশে, তাদের জীবনের সাথে জীবন যোগ করতে। সরকার বিভিন্ন নির্দেশাবলী জারি করেছেন, সরকারি নির্দেশিকা আছে, দেশে আইন আছে, এখন প্রয়োজন সেই আইনের বাস্তব প্রয়োগ। প্রত্যেকটা আইনকে বাস্তবে প্রয়োগ হচ্ছে একদম। ডক্টর বণিক, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি শুধু এইটুকু বলি যে অন্ধকারটাই সবটা ছবি নয়। আমি একেবারে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, রাত 2টোর সময়ও অ্যাম্বুলেন্স ছুটে এসেছে কোভিড রোগীকে তুলতে। আমি বলছি এইরকম উদাহরণও আছে, অজস্র আছে, এবং আমি আশা করব যে হয়তো সংখ্যায় অনেক বেশিও আছে। কিন্তু আমি বলছি এই বিচ্যুতিগুলো যদি আমরা সংবাদ মাধ্যম তুলে না ধরি, তাহলে কোনোদিন সাধারণ মানুষের যে যন্ত্রণা তা কম হবে না। তবে অনেকে বলেন যে বারবার একটা নাম শিরোনামে আসে এবং সঙ্গত ন্যায্য কারণেই আসে, সোনু সুদ, যিনি প্রচুর জনকল্যাণমূলক কাজ করেছেন। আমরা বলি যে আমাদের এই সমাজে, এই বাংলায় অনেক সোনু সুদ আছে, সবার কথা হয়তো সংবাদ মাধ্যমে উঠে আসে না, কিন্তু এক ঝাঁক সেলিব্রিটি, পরমব্রত চট্টোপাধ্যায়, অনুপম রায়, ঋতব্রত মুখোপাধ্যায়, ঋদ্ধি সেন, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, এরা একটা উদ্যোগ নিয়েছেন এবং হেল্পলাইন নম্বর শুরু করেছেন। এই উদ্যোগে সামিল হয়েছেন, তার নাম ইন্টারিম রিলিফ সেন্টার। এবং কোভিডের এই সংকটে প্রথম দিন থেকে যে মানুষটা উদ্যোগ নিয়েছেন, গায়ক রূপম ইসলাম। এই মানুষগুলো, আমি আবার বলছি, এই তালিকা দীর্ঘ দীর্ঘ, বহুদিন ধরে বহু অনুষ্ঠানে একটু একটু করে হয়তো আমাদের দেখাতে হবে, কিন্তু আমাদের এই বাংলায় সোনু সুদরা আছেন। দেখুন, কিছুই কোথাও যদি নেই, তবু তো কজন আছি বাকি। আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। করোনা কাটছে প্রাণ, তবুও শিখিয়েছে পরস্পরের পাশে থাকতে। যেখানে সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলে মিলেমিশে এক হয়ে গেছেন। গত বছর যখন করোনার ভয়ে কাঁপছিল গোটা দেশ, তখন সাধারণ মানুষের সাহায্যে এগিয়ে এসেছিলেন বলিউড অভিনেতা সোনু সুদ। এবার সংকট মোচনে এগিয়ে এসেছেন কলকাতার বিশিষ্টরাও। নিজেদের উদ্যোগে গড়িয়ার কাছে একটি ইন্টারিম রিলিফ সেন্টার চালু করেছেন তারা। 10 শয্যার ইন্টারিম রিলিফ সেন্টারে আসতেও শুরু করেছেন করোনা আক্রান্ত রোগীরা। অক্সিজেন থেকে চিকিৎসক, নার্স সবেরই ব্যবস্থা রয়েছে। ব্যাপারটা খুব ব্যাপারটা এমনিতে সিম্পল। এই মুহূর্তে যেটা সব থেকে বেশি চাহিদা অক্সিজেন, এবং যারা হাসপাতালে ভর্তি হয়তো ওয়েট করছেন বেডের জন্য আর কি, এবং এর মধ্যে প্রয়োজনীয় ওষুধপত্র এদের সবই দেওয়া হবে। চারিদিকে প্রচুর মানুষ, অক্সিজেন, হসপিটাল বেড, মানুষ অ্যাপিল রাখছেন। তো আমাদের এই যে ফ্যাসিলিটি আমরা তৈরি করতে পেরেছি, সেইখানে আমরা চেষ্টা করব যে একটা টেম্পোরারি মেজার হিসেবে যদি পেশেন্টকে অক্সিজেন, ওষুধপত্র ইত্যাদি খাবার দাবার আমরা দিতে পারি। সিটিজেন্স রেসপন্স নামে নাগরিক মঞ্চ গড়ে সহযোগিতার হাত বাড়িয়েছেন শিল্পীরা। অক্সিজেন সিলিন্ডার ব্যবস্থা করা, ডাক্তার, নার্স সব কিছুই আছে আপাতত আমাদের কাছে, এবং এটাই আমাদের উদ্দেশ্য যে আমাদের এখানে যখন মানুষজন হসপিটালে বেডের জন্য অপেক্ষা করবেন, তখন যাতে অক্সিজেন লেভেলটা ফল করলে আমরা সেইটুকুনি পরিষেবা এখানে দিতে পারি, এমার্জেন্সি কিছু মেডিকেশনের পরিষেবা আমরা দিতে পারি। এটা বেসিক্যালি হচ্ছে যতক্ষণ না কেউ হসপিটাল বেড পাচ্ছে অথবা যতক্ষণ না তারা স্টেবিলাইজ হচ্ছে, আমরা তাদেরকে এখানে রাখছি যে, এবং তার সাথে কিছু বেসিক মেডিকেল সাপোর্ট, সেটা যদি ডাক্তাররা এখানে মনে করেন যে কিছু মেডিসিন দেওয়ার প্রয়োজন আছে, তো সেখানে সেই ব্যবস্থাটাও আমাদের রয়েছে। 24 ঘন্টা খোলা থাকছে রিলিফ সেন্টার। তার জন্য সময় ভিত্তিক হেল্পলাইন নম্বর প্রকাশ করেছে নাগরিক মঞ্চ সিটিজেন্স রেসপন্স।
অনেক সময় কোভিডে আক্রান্ত হওয়ার পর অক্সিজেন লেভেল পড়তে থাকছে, কিন্তু মানুষ কিছুতেই হসপিটালে অ্যাডমিশন করে উঠতে পারছেন না, এতটাই রাশ। সেই জায়গায় আমরা সাহায্য করছি, আমাদের এখানে কিছু বেড আছে, অক্সিজেন সিলিন্ডার আছে, আপনারা নিয়ে চলে আসতে পারেন এখানে। করোনা আক্রান্তদের পাশে দাঁড়াতে ইতিমধ্যেই উদ্যোগী হয়েছেন রূপম ইসলাম ও ফসিলসের অনুগামীরা। আমার সঙ্গীদের অনুরাগীরা রোগীদের বা অসুস্থের পরিবারে তারা বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিচ্ছেন বা অক্সিজেন কনসেন্ট্রেটর বসিয়ে দেওয়ার ব্যবস্থা করা, এই কাজে তারা সাহায্য করছেন। মানুষ যখন বিপদে তখন পাশেও সেই মানুষ। অরিত্রিক ভট্টাচার্য ও অতসী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।